ইয়ামাহার R15 ভার্সন 5 ইয়ামাহা কোম্পানি কি এমন কোনো বাইক আদৌ লঞ্চ করবে? আর যদি লঞ্চ করে থাকে তাহলে কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে বা কবে নাগাদ লঞ্চ করবে? এছাড়া বাইকটি যদি লঞ্চ হয় তাহলে এই ইয়ামাহা R15 ভার্সন 5-এর প্রাইস কেমন হতে পারে? এছাড়া বর্তমানে ইয়ামাহার যে R15 ভার্সন 3 ভার্সন 4 এম এডিশনের বাইকগুলো বাংলাদেশে পাওয়া যায়, এই বাইকগুলোর প্রাইস কি আদৌ বাংলাদেশে কমবে বা এই বর্তমান প্রাইস পয়েন্টে এসে হায়ার সিসির যুগে এই R15 ভার্সন 3 ভার্সন 4 এম এডিশনের বাইকগুলো নেওয়াটা কতটা যুক্তিযুক্তকর হবে? এরকম অনেক ধরনের প্রশ্ন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে করতেছেন, তো চলুন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইয়ামাহা R15 ভার্সন 5 কবে লঞ্চিং হবে বা বাংলাদেশে কবে আসবে। এছাড়া ইয়ামাহা R15 ভার্সন 3 ভার্সন 4 এম এডিশনের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর প্রাইস বাংলাদেশে আদৌ বর্তমান যে প্রাইস পয়েন্টে বেচাকেনা চলতেছে তার থেকে কমবে কিনা। অনেকে আবার কমেন্ট করতেছে ইয়ামাহা R15 এর সিরিজের যে বাইকগুলো আছে সেই বাইকগুলো তাদের কাছে ড্রিম বাইক, একদম বলতে গেলে দুর্বলতা। এখন আবার তারা আরেকটা প্রশ্ন করতেছে যে বর্তমান এই সময় এসে 6 লাখ 6.5 লাখ টাকা দিয়ে R15 150 সিসির একটা বাইক নিবে, নাকি তারা হচ্ছে বাজেট কমিয়ে আরও হায়ার সিসি বাইক নিবে। মানে এখন কি করবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তাদের স্বপ্ন ড্রিম যেটা সেটা পূরণ করবে, নাকি বাস্তবতার সাথে মিল রেখে হায়ার সিসি বাইক নেবে। তো এই সকল বিষয়টাও আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন যে বর্তমানে আপনাদের কি করা উচিত। 6 লাখ 6.5 লাখ টাকা দিয়ে 150 সিসির বাইক নেওয়া উচিত, নাকি R15 বাদ দিয়ে অন্য কোনো হায়ার সিসি বাইক বাজেট কমিয়ে নেওয়া উচিত বা অপেক্ষা করা উচিত। তাহলে চলুন এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আর আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের ছোট ভাই হিসেবে, ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় না ভিডিওটা কাজের ভালো হয়েছে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের একটু ভালোবাসা চাই। তো প্রথমে আলোচনা করি R15 ভার্সন 5 বাইকটিকে নিয়ে। এই বাইকটি আসলেও কি আসবে কিনা বা লঞ্চিং কবে নাগাদ হবে? দেখুন, এখন পর্যন্ত ইয়ামাহা থেকে R15 ভার্সন 5 রিলেটেড কোনো ধরনের কোনো তথ্য পাওয়া যায় নাই যে বাইকটা এতদিন পরে বা এই তারিখে বা অমুক দিন লঞ্চিং হবে বা এই তারিখে বাজারে আসতে পারে। তবে বিভিন্ন ধরনের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটে, সেই সব আবার এআই দিয়েও হইতে পারে। এই ইয়ামাহা R15 ভার্সন 5-এর বাইকটা অনেকে আবার প্রাইস জিজ্ঞাসা করতেছে বা অনেকে আবার স্পেসিফিকেশনে জিজ্ঞাসা করতেছে। ভাই দেখুন, একটা বাইক এখন পর্যন্ত লঞ্চিং হয়নি, কোম্পানি থেকে কোনো কিছু বলে নাই, সেই ক্ষেত্রে কিভাবে বলবো যে বাইকের স্পেসিফিকেশন বাইটাই বা কেমন থাকবে বা বাইকের প্রাইসটাই বা কেমন হবে। R15 ভার্সন 5 রিলেটেড যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন পাই বা যে কোনো হায়ার সিসি বাইক বা নতুন বাইক সম্পর্কে কোনো ইনফরমেশন পাই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। এবার আলোচনা করি R15 ভার্সন 3 ভার্সন 4 এম এডিশনের বাইকগুলো। R15 এম এডিশনের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর প্রাইস আদৌ বাংলাদেশে কমবে কিনা। দেখুন, R15 বাংলাদেশে খুবই পপুলার একটা 150 সিসি স্পোর্টস বাইক। এখন একটা কোম্পানি কোনোভাবেই চাবে না যে একটা পপুলার বাইকের বাজার এইভাবে ডাউন হয়ে যাক। যদি বাংলাদেশে R15-এর বাজারটা ধরে রাখতে হয়, ভার্সন 4 3 আলাপ বাদই দিলাম, এটা কয়েকদিন পরে মার্কেট আউট হয়ে যাবে বা হওয়ার পথেই। ভার্সন 4 এম এডিশনের বাইকগুলো যদি বাংলাদেশে মার্কেট ধরে রাখতে চায়, তারা যদি বাংলাদেশে এই মডেলগুলো দিয়ে ব্যবসা করতে চায়, তাহলে অবশ্যই তাদের প্রাইস কমাইতে হবে। অনেকে আবার দালাল ডাকবে, এখানে দালালি করার মতো কিছুই নেই। যেটা সত্য সেটা শুনতেই হবে, আপনাদের কাছে বলতেই হবে আমার। সেটা হচ্ছে 150 সিসির বাইক হিসেবে R15 যে একটা স্পোর্টস বাইক, সেই স্পোর্টস বাইক কিন্তু R15-এর জায়গায় একদম খুবই ফিচারেবল এবং খুবই রিলায়েবল, খুবই ভালো একটি বাইক। এখন বাইকের দাম বেশি, এটা তো আর বাইকের দোষ না, এটা হচ্ছে আপনার আমদানিকারক প্রতিষ্ঠানের দোষ, এটা হচ্ছে দেশে রয়েছে ভ্যাট ট্যাক্স নীতির দোষ। তো সেই ক্ষেত্রে বাইককে দোষ দিয়ে তো লাভ নাই। কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন, 150 সিসি একটা R15 স্পোর্টস বাইক, এই বাইকের মধ্যে আপনি কিনা পাচ্ছেন কুইক শিফটার থেকে শুরু করে গুড লুকিংয়ের থেকে শুরু করে ভালো মাইলেজের থেকে শুরু করে পাওয়ারের থেকে শুরু করে সবই পাচ্ছেন। হায়ার সিসির যেসব বাইক বাংলাদেশে যেসব প্রাইস পয়েন্ট নিয়ে ঢুকতেছে, সেই সব বাইকের মোকাবেলা করতে গিয়ে R15-কে যদি বাজারে টিকিয়ে রাখতে হয়, বাজারটা ধরতে হয়, তাহলে অবশ্যই R15-এর দাম কমতে হবে। আপনি যদি এই রয়্যাল এনফিল্ড লঞ্চিং হওয়ার পর থেকে যদি বাজারটা একটু দেখেন, যে রয়্যাল এনফিল্ড লঞ্চিং হওয়ার আগের বাজার এবং পরের বাজার, বিশেষ করে ইয়ামাহার যে বাইকগুলো, প্রত্যেকটা বাইকেই অফিসিয়াল শোরুমগুলোতে আপনার অফার চলতেছে। এছাড়া গ্রে মার্কেটেও দাম মিনিমাম 10 থেকে 15,000, 20,000, এমনকি অনেক শোরুমে দেখলাম 25,000 টাকা পর্যন্ত কমাইছে। তো আমি আশা করতেছি যদি আপনারা একটু অপেক্ষা করেন, আরও কিছুদিন, 1-2 মাস, 2-3 মাস যদি অপেক্ষা করেন, আর 1-2টা হায়ার সিসি বাইক আসলে, তাহলে আমি আশাবাদী অবশ্যই কিন্তু R15-এর প্রাইস বাংলাদেশে কমতে পারে, যদি তারা মার্কেট ধরে রাখতে চায়। আর যদি R15 যদি R15 ভার্সন 3 তো
চলে যেতেছে ভার্সন 4 ভার্সন এম এর বাইকগুলো যদি বাংলাদেশ থেকে তুলে দিতে চায় তাহলে আর দাম কমাবে না, যে লটগুলো আছে সেই লটগুলো শেষ করে মানে এরপরে আর আমদানি করবে না। তো ঘুরে ফিরে মূলত কথা ওইটাই এসে দাঁড়াইলো, যদি বাংলাদেশের বাজার ধরতে চায় R15 তাহলে অবশ্যই R15-এর প্রাইস বাংলাদেশে কমাইতে হবে। এছাড়া বাংলাদেশে R15-এর মানে তেমন বাজার ধরতে পারবে না, একদম মার্কেট ডাউন হয়ে যাবে। এখন যে আপনাদের কথাটা সব থেকে বেশি চিন্তার আবার সব থেকে বেশি বোঝার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে R15 আপনার ড্রিম বাইক। R15 যত দিন ধরেই লঞ্চিং হয়েছে সেই থেকে আপনার ইচ্ছা R15 আপনি কিনবেন। R15 বলতে গেলে আপনার দুর্বলতা। এই মুহূর্তে বাস্তবতার সাথে বিবেচনা করে আপনার কোনটা করা উচিত, 6.5 লাখ টাকা দিয়ে একটা 150 সিসির বাইক কিনবেন নাকি বাজেট কমিয়ে হায়ার সিসির বাইক নেবেন। এখন যদি মানে স্পষ্ট কথা বলতে চান, শুনতে চান, তাহলে আমি বলতে পারি আমার দিক থেকে, যদি আপনার ওই রকমই শখ থাইকা থাকে না, ড্রিম ইজ ড্রিম, মানে শখ ইজ শখ, শখের উপরে আর কোনো কথা নাই, সেই ক্ষেত্রে আপনার যদি R15টা এরকমই হয়ে থাকে যে আপনার R15 মানে লাগবেই, তাহলে আমি বলতেছি ভাই নতুন না কিনে হলেও পুরান কিনে হলেও একদিনের লিগে কিনে হলেও চালান। যদি আপনি একদিনের জন্য R15 কিনে চালান হয়তো আপনার 20,000 30,000 50,000 টাকা লস হবে, কিন্তু যদি চালান সেক্ষেত্রে আপনার মনের ভিতরে আক্ষেপটা থাকবে না, আপনার আশাটা পূরণ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই মুহূর্তে R15 আপনার ড্রিম বাইক, যেটা বললাম দুর্বলতা, এইরকম অবস্থাতে থাকার পরেও যদি আপনি বাইকটা না কিনে রাইড করেন, আপনার কাছে টাকা আছে তারপরেও, সেই ক্ষেত্রে দেখবেন কি কোনো একটা সময় যে আপনি আফসোস করবেন যে আপনি কেন সেই বাইকটা মানে কিনেন নাই বা কেন রাইড করেন না। আপনি ওর থেকে হয়তো বা ভালো বাইক কিনতে পারেন, ওর থেকে হয়তো বা আরও দামি বাইক নিতে পারেন, কিন্তু ওই যে একটা আফসোস থাইকা যাবে ওইটা কোনো সময় যাবে না। তো আপনাদের যদি ওই রকম ইচ্ছা থাইকা থাকে না R15 একদিনের জন্য হলেও লাগবে, তাহলে বলবো ভাই আপনি মানে আপনার 50,000 টাকা লস হোক, আপনি আপনার শখটা পূরণ করেন। মানে মনের শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি, এর উপরে আর অন্য কোনো কথা নাই। যদি এরকমই হয়ে থাকে তাহলে অবশ্যই ওইটা পূরণ করেন। আর মূলত কি জানেন, R15গুলা কেউ কাজের জন্য কিনে না, এগুলো শখ পূরণের জন্যই কিনে, এগুলো হচ্ছে একটু মানে মনের আশা, মনের মানে শান্তির জন্যই কিনে। সেই ক্ষেত্রে যাদের এই বাইকটা ড্রিম তাদের ওইরকমই মানে স্বপ্ন থাকে। তো যদি আপনার কাছে ক্ষমতা থাইকা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একদিনের জন্য হলেও কিনে চালান, এটাই আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করবো, আর আমি হইলে ওইটাই করতাম। তো আশা করি আপনাদের সাথে মানে আলোচনাটা বুঝাইতে পারছি যে R15 ভার্সন 5 নিয়েও মানে আলোচনা করলাম কবে নাগাদ কী কেমনি কী হবে। এছাড়া বাইকের প্রাইসগুলো কমতে পারে কিনা এটা মানে সেটাও আলোচনা করলাম যে কমার সম্ভাবনা আছে, তবে যে 100% কমতে পারে এমন কোনো সম্ভাবনা আমি দিইনি। হয়তো বা দেখা গেছে মার্কেট থেকে এই বাইকগুলো R15-এর বাইকগুলো ব্র্যান্ড হয়ে যেতে পারে। এরপরে R15 R1-এর 25R আছে, তারপরে 3R আছে, এগুলোও ঢুকতে পারে বাংলাদেশে। তো বাইকার্স আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ইনফরমেটিভ লেগেছে আমি মনে করি। যদি ভিডিওটা এই পর্যন্ত চলে আসেন তাহলে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তীতে বাইকের কোন টপিকের উপর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বাইকার্স যদি পরবর্তীতে এরকম আরও বাইক রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো বাইকার্স দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন, সবসময় সেভ রাইড করুন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভ রাইড করুন। ধন্যবাদ।